ত্রিপুরার রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন অফিস, স্কুল, বাজার কিংবা জরুরি প্রয়োজনে। আর তাদের মধ্যে সিংহভাগের চলার সাথী অটো ড্রাইভাররা। কিন্তু যাদের হাত ধরে রাজ্যের চাকা চলে, তাদের জীবনে কি আদৌ কোনো গতি আছে? সাধারণ মানুষ, বিশেষ করে প্যাসেঞ্জারদের, তাদের প্রতি সাধারণত অনেক অভিযোগ থাকে। কিন্তু একবার ভাবুন তো, অটো ড্রাইভাররা কি শুধুই অভিযোগের পাত্র, নাকি তারা নিজেরাই এক অন্যায্য ব্যবস্থার শিকার? পুরনো গাড়ি ড্যামেজ করার চাপ, ইন্স্যুরেন্স ও রেজিস্ট্রেশনের অনলাইন জটিলতা, চলার পথে ট্রাফিক হেনস্থা, ফিটনেস ফাইনের পাহাড়, রোজ এইসব সামলে কি সত্যি তারা অপরাধী? মিটার বসানো হলো বাধ্যতামূলক করে। তারা হাজার হাজার টাকা খরচ করলো, কিন্তু সেই মিটার কেউ দেখলো না, ব্যবহার না করা সেটাকে এমনিতে ফেলে রাখা হলো। তবে কি এটা শুধুই লোক দেখানো একটা নিয়ম ছিল? অন্য শ্রমিকদের জন্য ওয়েলফেয়ার বোর্ড আছে, তাহলে মোটর শ্রমিকদের জন্য নেই কেন? তাদের দুর্ঘটনা, অসুস্থতা, জরুরি অবস্থায় কে পাশে দাঁড়াবে? কার কাছে যাবেন তারা? কোথায় শুনবে তাদের কথা? শহরে অতিরিক্ত গাড়ির সংখ্যায় আজ প্রবল প্রতিযোগিতা। দিনকে দিন রোজগার কমে আসছে, আয় কমছে। অধিকাংশ চালকের পরিবার চলে দৈনিক ইনকামের উপর নির্ভর করে। তাই প্রশ্ন ওঠে, যাদের হাতে আমাদের নিত্যদিনের যাতায়াতের দায়িত্ব, তাদের ভবিষ্যৎ কি এভাবেই অনিশ্চয়তা ভরা থাকবে? অটো চালকদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি কবে আসবে প্রশাসনের চোখে? এই সব সমস্যার সমাধানে কোনো পূর্ণাঙ্গ পরিকল্পনা কি আদৌ আছে, নাকি এভাবেই অটো ড্রাইভাররা প্রতিদিন চাকা ঘোরাবে আর দিনের শেষে দুমুঠো ভাতের জন্য লড়াই করবে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের অটো শ্রমিকদের নানান সমস্যা ও তার সমাধানের কি পথ রয়েছে তা নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শ্রমিক নেতৃত্ব তথা মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর এবং মজদুর মনিটরিং সেলের সাধারণ সম্পাদক শঙ্কর দেবনাথ। নমস্কার, আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে আসি শঙ্কর বাবু। আপনারা তো দীর্ঘদিন ধরে শ্রমিকদের স্বার্থে কাজ করছেন। এখন সম্প্রতি আপনারা পরিবহন দপ্তরে দাবি সনদ পেশ করেছেন অটো শ্রমিকদের দাবি নিয়ে। এখন অটো চালকদের প্রধান সমস্যাগুলো যদি আমরা একটু বিস্তারিত আজ আপনাদের কাছে জানতে চাইব। প্রথমে যেটা জানার ইচ্ছে করছে যে অটোর সামনে যে গোলাপি রং আমরা লক্ষ্য করছি, কয়েকটা অটোর সামনে এই মুহূর্তে দেখা গেছে, এবং গোলাপি রং নিয়ে কিছুদিন আগে সরকারের একটি নির্দেশনামা আমরা দেখেছিলাম। এখন যে এএমসি এলাকাতে বা এই যে আগরতলা পুর নিগমের এলাকাতে পুর নিগমের যে পারমিট রুট রয়েছে, সেই রুট অনুযায়ী যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো গোলাপি রং করা হবে এবং সেই গাড়িগুলো আগরতলা শহরে ঘুরবে। তো এই মুহূর্তে সেই গোলাপি রংটা কেন হচ্ছে, তার জন্য কি হচ্ছে এবং তা নিয়ে কি ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে আপনারা মনে করেন? নমস্কার। অ্যাকচুয়ালি রাজ্য সরকার যে একটা সিদ্ধান্ত নিয়েছেন গোলাপি রং করার জন্য এবং নির্দিষ্ট একটা সময়সীমা বেঁধে দিয়েছেন, সেই সময়সীমার ভিতরে গোলাপি রং করতে হবে, নতুবা পরিবহন দপ্তরে গেলে অন্যান্য কাগজপত্র, ফিটনেস, ট্যাক্স, পারমিট করতে দেওয়া হবে না। এই একটা সুশ্রী চলছে। আসল ঘটনা হচ্ছে শহরে যে গাড়িগুলো চলছে অনেকদিন আগেই মিটার লাগানো হয়েছিল, প্রায় 80% হয়েছিল মিটার। তো প্রশ্ন হলো, মিটার যেহেতু করেছে, আমি তৎকালীন যিনি জয়েন্ট সেক্রেটারি জেটিসি ছিলেন, ওনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে আমি বলেছিলাম যে মিটার যেহেতু করেছেন, মিটার একটা নির্দিষ্ট কালার আছে। উনি প্রথমত আমাকে বলেছেন যে না, এটা তো আমার জানা নেই। পরবর্তী সময়ে উনি চিফ এমএ এর দ্বারা এটা জানতে পারলেন যে না, মিটার রুটের একটা নির্দিষ্ট কালার আছে। আচ্ছা, তখন আমি ওনাকে বললাম যে না, আপনি যদি এটা যদি নিশ্চয়ই একটা কালার থাকে, তাহলে আমাদের শ্রমিকদের যাতে এক্সট্রা পয়সা খরচ করতে না হয়, আপনি যে শোরুমগুলো আছে, একটা আছে টিভিএস এবং বাজাজ, ওদেরকে একটা চিঠি দিয়ে দেন গাড়িগুলি যাতে মিটার কালার করে মার্কেটে ছাড়া হয়। আচ্ছা, উনি তৎসময় আমাকে কথা দিয়েছিলেন হ্যাঁ এটা করা হবে। পরবর্তী সময়টা আর করা হয়নি। মিটার অনেকে করেছে, কালার করেছে, মিটার করেছে, এটা ফলস্বরূপ। এটা একটু আপনাকে ইন্টারাপ্ট করবো এই মুহূর্তে শঙ্করবাবু, মিটার কালারটা কিরকম কালার? মিটার কালারটা আপনার সামনে যে সুটা আছে, সুটা আপনার হবে সাদা, এরপরে আছে আপনার আকাশি কালার, আর পেছনে যে একটা ডিগ্রি যে একটা দরজা আছে, এটা হবে আকাশি কালার। এই কালারটা
ছিল। সাদা এবং আকাশি কালার। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে মিটার অটো। হ্যাঁ, এটা মিটার অটো। আচ্ছা, তো এটা যেহেতু মিটার অটো কালার একটা নির্দিষ্ট করা আছে, তো আমি জানি না এখন আমার বর্তমানে রাজ্য সরকার এবং পরিবহন মন্ত্রী কি কারণে আবার একটা গোলাপি কালার করার সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যেও আমরা শহর জঞ্জাট থেকে যদি মুক্ত করতে হয়, হ্যাঁ, অনেক রাস্তা আছে, যেমন প্রত্যেকটি গাড়ি রুট পারমিট মেনশন করা আছে, কোন রুটে কোন গাড়ি চলবে। শহরের গাড়িগুলি পারমিট নির্ধারণ করা আছে, এএমসি লেখা আছে। প্রত্যেকটা গাড়ি কিন্তু সমস্ত গাড়ির এটি একটা নির্দিষ্ট আপনার ইয়ে আছে, কিন্তু কখন আবার যে পারমিটটা করা হয়েছে বা রংটা করা হয়েছে বা সিদ্ধান্ত দিয়েছেন আমরা করব, কিন্তু জানি না কতটুকু এটা ফলপ্রসূ হবে। আপনারা করবেন, কিন্তু কতটুকু ফলপ্রসূ হবে আপনারা জানেন না। আমি আসবো আপনার কাছে, বিপ্লব বাবুর কাছে আসি। বিপ্লব বাবু, একটু যদি বিস্তারিত আমাদের বলেন ব্যাপারটা। এই যে আমরা সাধারণ মানুষ বা আমরা কি বুঝবো গোলাপি রং মানে কেন করা হচ্ছে? প্রথমেই ব্যান্ডগার্ডের সকল সদস্যদের এবং আপনাদের শ্রোতাদের প্রথমে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিষয়টা হচ্ছে, আপনি গোলাপি রঙের বিষয়ে যে বিষয়ে আপনি আলোচনা করতে চাইছেন, বিষয়টা হচ্ছে আমাদের 2017 সাল থেকে অটোর যে বিশেষ করে ফিটনেসের ক্ষেত্রে যে সমস্যাটা, সেই ফিটনেসের সমস্যা থেকেই অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়েছে। আচ্ছা, তো প্রথমত হচ্ছে, যখন গত 2018 থেকে 2023 সালে যখন অটোগুলোতে মিটারের ব্যবস্থাপনা করার জন্য সরকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সবগুলো এমসি এলাকার সবগুলো গাড়িতে মিটার লাগাতে হবে বাধ্যতামূলক, যখন এই সিস্টেমটা করা হয়েছিল তখন একটা নির্দিষ্ট রঙের চিন্তাধারা করা হয়েছিল, যেটা শঙ্করবাবু আলোচনা করেছেন, সাদা আকাশি কালার। প্রায় 50% উপরে সেই সময় প্রত্যেককে 3,500 কেউ 4,000 টাকা খরচা করে শ্রমিকরা তারা মিটার বসানো হয়েছিল, বাধ্যকতা ছিল, বাধ্যগতভাবে মিটার বসিয়েছিল। এবং সেই বসানোর ফলে সেখানে একটা নির্দিষ্ট রং ছিল, কালার ছিল। পরবর্তী সময়ে সরকার বর্তমান সিদ্ধান্ত নিয়েছে সেখানে আরেকটি রং করবেন। সরকার যে কোনো সিদ্ধান্ত নিক, সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাতে তখনই পারি যখন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যতগুলো সরকারি রেজিস্টার প্রাপ্ত সংগঠন আছে তাদের সাথে বসে আলোচনা করে তারপর সরকারের সিদ্ধান্ত নিক। যদি শ্রমিকদের সাথে কথা বলে, শ্রমিক নেতৃত্বদের বা রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলে, সেখানে অনেক আলোচনা করলে অনেকগুলো বিষয় উঠে আসে। সেই উঠে আসার পর সেখানে সরকারের যারা আধিকারিকরা আছে তারাও সেখান থেকে অনেকগুলো বিষয় নিতে পারে। দেখুন, একজন আইএস আইপিএস অফিসার, ওনারা উচ্চশিক্ষিত, সেটা অস্বীকার করার কোন জায়গা নেই, কিন্তু এক একটা রাজ্যের তার রাজনৈতিক ভৌগোলিক যে পরিস্থিতি অবস্থান সেটা এক এক রকম থাকে, রোডের পরিস্থিতি আলাদা এবং রোডের পরিস্থিতিটা একরকম থাকে। যারা শ্রমিক, যারা রাস্তায় নেমে যারা গাড়ি চালাচ্ছে, তারা যে সিচুয়েশনটা ভোগ করছে, তারা যে সমস্যাগুলো ভোগ করছে, সেই বিষয়গুলো নিয়ে একবার যদি শ্রমিক রিপ্রেজেন্টেটিভদের নিয়ে তাদেরকে নিয়ে যদি আলোচনার মাধ্যমে সরকার যে কোনো সিদ্ধান্ত নিত, সেই সিদ্ধান্তটাকে সাফল্য করার জন্য যদি দেখি যে হ্যাঁ সরকার একটা সাইড দিকে শ্রমিকদেরকে বাঁচিয়ে আরেকটা সাইড দিয়েছে, সরকারের যে কোনো সিদ্ধান্ত সরকারের আমরা সাধুবাদ জানাই। ওকে বিপ্লব বাবু, এখানে মানে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? কারণ আমরা যতটুকু জানি যে এএমসি এলাকাতে যে অটোগুলো চলছে এবং এএমসি এলাকাতে দিন দিন যেভাবে জ্যাম হচ্ছে বা বিভিন্নভাবে যানবাহন বাড়ছে, তার জন্য বাইরের অটো যেহেতু যাতে প্রবেশ না করতে পারে, তার জন্য এএমসি এলাকার পারমিটেড যে অটোগুলো আছে তাকে সামনে গোলাপি রং করার কথা বলা হচ্ছে, যাতে ইজিলি ট্রেস করা যায় যে অন্য কালার হলে তাকে আটকানো যাবে যে তুমি কোথায়। এখন এই গোলাপি রং করতে সমস্যা কোথায়? গোলাপি রং করতে মানে আমি মিটারের কথাটা এই মুহূর্তে রাখলাম না, আপনারা বলছেন যে মিটারে খরচা করেছে, মিটারটা কোনো কাজে আসলো না, সেটা তো নিশ্চয়ই নির্ঘাত, এটা একটা বিরাট বড় প্রশ্ন। এখন কি শুধু খরচাটা একটা সমস্যা নাকি এরপরও কোনো ব্যাপার আছে? খরচাটি সমস্যা। আচ্ছা, আমাদের কাছে গোলাপি রং করাটা আমাদের কাছে সমস্যা, শ্রমিকদের কাছে। কারণ তারা কিছুদিন আগে যারা যেহেতু একটা মিটার লাগিয়ে 3 থেকে 3,500 4,000 টাকা কেউ এরকম পয়সা ইনভেস্ট করে তারা কষ্টদায়ক, এখন বর্তমান 450 টাকা 300 টাকা কামানো অটো চালিয়ে সত্যি কষ্টকর। ওকে, যতটুকু আমরা খবর নিয়েছি দর্শক বন্ধুরা, এই যে গোলাপি রং করা হচ্ছে, যতটুকু আমাদের কাছে খবর রয়েছে যে গোলাপি রং যদি কেউ বাড়িতে রং কিনে এই ধরনের রং করছে যাদের, তাদেরও নেই করে 700-800 টাকা খরচ হচ্ছে। অনেকেই করছেন, আপনারা দেখবেন নিজেরা চোখেই, হয়তো সেগুলো এবড়ো খেবড়ো হবে, তার রংটার ফিনিশিং হবে না।
কিন্তু যারা ফিনিশিং ওয়ালা রং করছেন তাদের 2000 টাকার কাছাকাছি বা তারও অধিক, অনেকেরই হয়তো কোটিং এর উপর ডিপেন্ড করছে কি ধরনের রং ব্যবহার করছে, কতটা কোটিং দিচ্ছে, কোথায় কোথায় করানো হচ্ছে, তার উপর ডিপেন্ড করে 2 থেকে 2500 টাকা হয়তো খরচ হচ্ছে এই মুহূর্তে। এবার এই রং আমরা দেখছি অনেকেই করে নিয়েছে, যারা করাচ্ছেন না তাদের কি সমস্যা হবে? যারা করাচ্ছে না তাদের একটা আর্থিক বিষয় আছে। আপনারা জানেন সামনে গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো এবং শারদীয়া দুর্গা উৎসব। তো অটো শ্রমিকদের আমি আপনাকে বললাম যে অটোর সংখ্যা অলরেডি বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, যার ফলে অটোর সাথে সাথে শহরে টিও সংখ্যা বেড়ে গেছে, টমটমের সংখ্যা বেড়ে গেছে। তো গাড়ি প্রত্যেক দিন বাড়ছে, রাস্তা প্যাসেঞ্জার কিন্তু সেই তুলনামূলক গাড়ি অনুযায়ী সেরকম কিন্তু বাড়ছে না, যার ফলে মানুষের একটা ইনকাম সোর্সটা যেটা আছে সেই ইনকাম সোর্সটা দিন দিন মানুষের আরো নিচের দিকে যাচ্ছে, যার ফলে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। তো তার জন্যই আমরা গত পরশুদিন আমরা যে ডেপুটেশনটা দিয়েছিলাম এবং সেই দাবি সনদের মধ্যে আমরা বিষয়টা তুলে ধরেছিলাম যে সরকার যে কোনো সিদ্ধান্ত নিয়েছে, সরকারের সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমাদের সব থেকে আমি যতটা আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী, ওনাকে আমি ব্যক্তিগতভাবে যতটা চিনি জানি, উনি একমাত্র পারবে এই প্রবলেমের সলিউশন করতে। এই বিষয়ে আপনারা কি দাবি করেছেন? সেই বিষয়ে আমরা দাবি করেছি মাননীয় পরিবহন মন্ত্রীকে, যে আধিকারিকদের কাছে আমরা বলেছি মাননীয় মন্ত্রীর সাথে আলোচনা করার জন্য, এই বিষয়টাকে একটু নিয়ে ভাবার জন্য। যেহেতু মিটারে শ্রমিকরা তাদের নিজস্ব টাকা খরচা করে মিটারে 3500 4000 টাকা করে তারা খরচা করেছে এবং সেটা ব্যর্থ হয়েছে পুরোপুরি, সেই জায়গায় শ্রমিকদের এখন যে পরিস্থিতি, টাকাটা বের করা তাদের পক্ষে সম্ভব না। তাই একটা সময়সীমা সরকার দিয়েছে, ঠিক আছে, কিন্তু এই বর্তমান সময়সীমাতে সেটা শ্রমিকদের কাছে কষ্টকর। বর্তমান সময়সীমা 30 আগস্ট, 30 আগস্টের মধ্যে করাটা খুব কষ্টকর। তার কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি 30 আগস্টে দেয়নি, 25 তারিখ দিয়েছে, আগামীকাল অব্দি লাস্ট ডেট দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে আমরা চাইছি সরকারের কাছে অন্তত নভেম্বর মাস অব্দি সরকারের আমাদেরকে সময় দেওয়া হোক, আর তার মধ্যে সরকার একটু বিবেচনা করুক মানবিক দিক দিয়ে যে রঙের সিস্টেমটা সেটা সরকারি ভাবে করা যায় কিনা। ওকে, স্ট্রেট ফরওয়ার্ড কথা, একদম শ্রমিকদের হয়ে, অটো শ্রমিকদের হয়ে সামনেই বিশ্বকর্মা পূজা, গণেশ পূজা এবং তারপরে অবশ্যই শারদ উৎসব, তারপর দীপাবলি রয়েছে। উৎসবের মৌসুম এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ এই সময়টার জন্য সারা বছর অর্থ সঞ্চয় করে পরিবারের মানুষদের জন্য একটু পোশাক বলুন বা একটু খুশির কোনো রং ছোঁয়াতে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইভাবে অটোর রং করাতে গিয়ে যদি খরচা হয়, তাহলে সেটা নিশ্চয়ই একটা তাদের জন্য ব্যয়সাধ্য ব্যাপার এবং কষ্টের ব্যাপার। তার জন্য শ্রমিক নেতৃত্বদের দাবি, এখানে যারা রয়েছেন ওনারা দাবি করেছেন যে রংটা যদি সময়সীমাটা পিছিয়ে দেওয়া যায় নভেম্বর মাস অব্দি, পাশাপাশি সরকারিভাবে যদি কোনোভাবে কোনো একটা জায়গা থেকে সেন্ট্রালি একটু কোনোভাবে সাহায্য করে যদি এই রংটা করে দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে কোনো আপত্তি নেই রং করাতে। তাহলে রঙের ব্যাপারে হলো, আমরা আরেকটা জায়গাতে আসবো। ফিটনেস নিয়ে একটা অভিযোগ আপনাদের রয়েছে, ফিটনেস ফাইন কেন জমছে আগে সেটা বলুন, আর তা মুকুব করার জন্য আবেদন কেন করছেন আপনারা? 2017 সাল থেকে ফিটনেসের ফাইন জমে আসছে। এবার ফিটনেসের ফাইন জমে আসছে, তার মধ্যে করোনা মহামারীর সময়টাই গেছে এবং মানুষ যখন একটা পরিস্থিতি এসেছিল যে ফিটনেসের ফাইনগুলো কিছুটা কনসিডার করে সেখান থেকে কিছুটা একটা মানে এককালীন একটা দিয়ে বাকিটা মুকুব করে করোনা মহামারী ঠিক পিরিয়ডে একটু আগটায়, তখন আমরা চেষ্টা করেছিলাম সরকারিভাবে আলোচনার মাধ্যমে যে সেই ফিটনেসের ফাইনগুলো সমাধান করা যায় কিনা। তার মধ্যেই চলে আসলো করোনা মহামারী। এই করোনা মহামারীতে চলে গেল প্রায় 2 বছর, 2.5 বছর, 3 বছর। তো আগের যে টাকাটা ছিল সেই টাকার সাথে ওই করোনা মহামারীর সময়টা আরো প্লাস হয়ে গেল, যার ফলে মানুষের তার যে টাকার পরিমাণটা, ফাইনের পরিমাণটা প্রত্যেকদিন 50 টাকা করে ফিটনেসের ফাইন বৃদ্ধি হচ্ছে, যার ফলে একটা পাহাড় সমান একটা বর্তমান তাদের ফিটনেস ফাইন হয়ে আছে, যার ফলে সরকারও কোনো পয়সা পাচ্ছে না, শ্রমিকও তার এই টাকাটা দিতে না পেরে, সে দিতে পারছে না বলে তার টাকাও জমে যাচ্ছে, প্লাস অন্য কাগজপত্রগুলো করতে পারছে না। তাই সরকারকে বলেছি, আমরা সরকারের কাছে বিনম্রভাবে আবেদন রেখেছি, যেহেতু ফিটনেসের টাকাটা সেই পরিমাণ জমে আছে, তাই আমরা ভেবেছি যে এককালীন অর্থাৎ
10%, শতকরা 10% টাকাটা সরকারের কোটায় জমা দিয়ে বাকিটা মুকুব করার জন্য, পরবর্তী সময় কড়া পদক্ষেপ এবং কড়া একটা নির্দেশ তৈরি করার জন্য, যেটা আগামী দিন যেন কোনো রকমের সেরকম কোনো বিষয় না, মতলব গাড়িটা নিয়ে যেন বেরোতে না পারে যদি কাগজ সঠিকভাবে কাগজপত্র না। বিপ্লব, তাহলে এখানে এই 2017 সালে হঠাৎ করে এই ফিটনেস জমা না দেওয়ার প্রবণতা কেন তৈরি হয়েছিল? তখন কি এমন কোনো কিছু হয়েছিল যে সবাই মিলে একসঙ্গে ফিটনেস দিতে বন্ধ করে দিল? দেখুন, এই ফিটনেসের বিষয়টা নিয়ে বিগত বামফ্রন্ট সরকার আমল থেকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে এবং সেই সময় থেকে সমাধানের জন্য ওই সময় যারা সিআইটু নেতৃত্বরা ছিল তারা শ্রমিকদেরকে নানাভাবে বুঝিয়েছেন, সেটা আমরা সমাধান করছি, করে আলোচনা করছি, করে ওখান থেকে যে শুরু হয়েছিল তার পরবর্তী সময় 2018 রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সমস্যাটা সমাধান হয়নি। ওকে, বুঝতে পেরেছি। ওকে, শঙ্করবাবু, এই যে পুরনো গাড়ির ড্যামেজ নিয়ে একটা অনেক সময় আমরা অভিযোগ শুনি, ড্যামেজ করতে গেলে সেখানে শ্রমিকদেরই পয়সা লাগছে, ব্যাপারটা কি এই মুহূর্তে? পুরনো গাড়ির ড্যামেজ নিয়ে আপনাদের কি দাবি রয়েছে? পুরনো গাড়ির ড্যামেজের ব্যাপারে তো আগে তো এটা চালু থাকার কথা ছিল। আপনাকে একটু ইন্টারেক্ট করে আমাদের দর্শক বন্ধুরা যারা রয়েছেন আপনাদের জানিয়ে রাখি যে অটো ড্যামেজের ব্যাপারটা কি ব্যাপার। দেখুন, আমার আর আপনার বাড়িতে গাড়ি থাকলে চট করে সেটা ড্যামেজ করে সেটাকে নষ্ট করতে হয় না, কিন্তু অটোর কত বছর? 15 বছর আয়ু থাকে একটা অটোর। সেই অটোটা 15 বছর পর তাকে ড্যামেজ করে দিতে হয়, তাকে নষ্ট করে দিতে হয়, ভেঙে চুরমাচুর করে দিতে হয়। এবং তার যে পারমিট, মানে ধরুন ওনার যদি মোটর স্ট্যান্ড বটতলা চলাফেরার যে পারমিট যদি থেকে থাকে, সেই পারমিটটা দিয়ে উনি আরেকটা নতুন অটো কিনে সেম পারমিটটা ব্যবহার করতে পারেন। তো সেই ড্যামেজ করাটা নিয়েও, মানে নিজের গাড়িটাকে নষ্ট করা নিয়েও একটা সমস্যায় ভুগছেন। শঙ্করবাবু বলুন। এখানে ড্যামেজের ব্যাপারটা আপনি 15 বছর হলে যে গাড়িটাকে আমার ড্যামেজ করতে হবে এমন কোনো নিয়ম নেই। আচ্ছা, 15 বছর পরে আপনার ফিটনেসের যে গভর্নমেন্ট যে ফিসটা ওইটা আপনি বাড়িয়ে 5,000 টাকা করেছে। আচ্ছা, আর 15 বছর আগে যে আপনার এটা ফিটনেসের ফাইনটা আপনার 1,000 টাকা। আচ্ছা, হ্যাঁ, আমি যদি মনে করি যে না আমি 20 বছর চালাবো গাড়িটা, তাতে কোনো আপত্তি নাই, 5,000 টাকা করে 5,000 টাকা করে দিতে হবে। আচ্ছা, এখানে আর কি। তার মানে বছরে 4,000 টাকা অতিরিক্ত, মানে 5 বছরে 20,000 টাকা বেশি দিতে হবে আমি যদি গাড়িটা চালাই। ওকে, তাহলে এখন যারা ড্যামেজ করছেন, ড্যামেজ করতে গেলে তাদের উল্টো খরচা হচ্ছে কেন? মানে এখানে কি ড্যামেজ করতে ভাঙতে খরচা হচ্ছে? হ্যাঁ, এখানে কিছু খরচা দিতে হয়। আপনি যখন ওই ডজার দিয়ে গাড়িটা ভাঙা হয় তখন ডজারের একটা পয়সা আছে, ওইটা দিতে হয়। ইদানিং আমরা শুনেছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে ওইটা ভাঙার জন্য নাকি আর আগামী দিনে আর টাকা লাগবে না, তারা একটা মেশিন এনেছে, এটা আগামী দিনে যদি আপনার ড্যামারেজ করা হয় তাদের ওই মেশিনের মাধ্যমে এটা করা হবে, এখানে টাকা টুকা লাগবে না, যেটা পরিবহন দপ্তর আমাদেরকে জানিয়েছে। বিপ্লববাবু, এই যে গাড়ির ড্যামেজ নিয়ে প্লাস গাড়ির যে পারমিটের ব্যাপারটা, শোরুম থেকে যে পারমিট দেওয়ার ব্যাপারটা নিয়েও আপনাদের একটা দাবি আছে, এটা একটু যদি বিস্তারিত বলেন। এখানে আমি প্রথমত ড্যামারেজের বিষয়টা আগে বলি। প্রথমত হচ্ছে 15 বছর পর গাড়ি ড্যামারেজ, সেটা আলটিমেটলি 15 বছর পর হয় না, ঠিক 20 বছরও হয়ে যায়, 22 বছর 21 বছর এরকম হয়। এই ড্যামারেজ যখন করতে যায় তখন যে জেসিবির মাধ্যমে সেটা ভাঙ্গা হয়, তার জন্য আগে যে অটোর মালিক তাকে 500 টাকা দিতে হতো। আচ্ছা, তো আমরা দেখেছি গত কিছুদিন আগেও, যেটা ড্যামারেজ এখন বর্তমান বন্ধ আছে এবং তার জন্য প্রতিবাদ আমি করেছিলাম বন্ধ করার জন্য। তার কারণ ছিল এই ড্যামারেজের পেছনে কিছু উল্টোপাল্টা কাজ হতো, সেই জন্য আমরা বন্ধ করেছি। কেন বন্ধ করেছি? কোন একটা সংস্থা প্রাইভেট সে এসে সেই ড্যামারেজের গাড়িগুলো সে দায়িত্ব নিত এবং তার পরবর্তী সময় সেটা একটা আর্থিক টাকা দেওয়া হতো। সেই টাকাটা 4,000 হতো বা 4,500 টাকা হতো। আমরা লক্ষ্য করেছি যে গাড়ির মালিক, দেখুন একটা গাড়ি যখন একটা মানুষকে, তার পরিবারকে বাঁচিয়ে রাখে এবং সে তার এই অটোর মাধ্যমে তার পরিবারকে পরিচালনা করে, যখন শেষ অন্তিম সময় অটোটাকে ভাঙ্গা হয়, সে যদি মানুষত্ব বোধ ব্যক্তিত্ব থাকে, তার হৃদয়ে কষ্ট হবে, খানিকটা অনেকটাই কষ্ট হবে। এবং ওই সময়ে যে ড্যামারেজের যে সংস্থা এই ড্যামারেজে অটোটা ভাঙছে এবং তাকে 500 টাকা অটোর মালিক দিতে হচ্ছে, এবং সেই সংস্থার জন্য কোনো মানে সংগঠনের কোনো নেতৃত্বরা সেটার উপরে তত্ত্বাবধান করে, এবং সেটা আমার প্রথম থেকে আপত্তি ছিল। কারণ আমরা বিশ্বাস করি রাষ্ট্রবাদী সরকারের কোনো চাঁদা সংস্কৃতি নেই। আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, বর্তমানেও বলেছেন, অতীতে যিনি ছিলেন তিনিও বলেছেন যে রাষ্ট্রবাদী সরকারের কোনো চাঁদা সংস্কৃতি নেই। এবং বিগত বামফ্রন্ট সরকারকে শ্রমিকরা সরিয়েছে একটাই কারণে, এই চাঁদা সংস্কৃতির কারণে। তো এখানে দেখেছি আমরা কিছু লোক যারা এই ড্যামারেজের মাধ্যমে তারা সেখান থেকে
4,000 টাকা 4,500 টাকা নিত তাদের থেকে, এবং সেই টাকাটা অটু শ্রমিক যে আছে তাকে 500 টাকা বা 1,000 টাকা দিত, আর বাকি টাকাটা শ্রমিক নেতৃত্বরা সেটা খেত। যদি প্রকৃত শ্রমিক নেতৃত্ব কেউ হয়ে থাকে, ওই অটু ড্যামারেজের সময় অটুর যখন ভাঙ্গা হয়, সেই ভাঙ্গা কষ্টের সেই দায়কের জায়গাটায় সেই শ্রমিকের কাছে টাকাটা পুরোপুরি না দিয়ে শ্রমিক নেতৃত্ব কিভাবে সেই টাকাটা নিতে পারে, সেটাই ছিল আমার আপত্তি। যার ফলে লাস্ট বরজলাতে যে টিআরটিসির যে কমপ্লেক্সের ভেতরে যেখানে ভাঙ্গা হতো, সেখানে গিয়ে আমি পুরোপুরি আপত্তি করেছি এবং বিক্ষোভ দেখিয়েছি। পরবর্তী সময় পরিবহন দপ্তরের সাথে আলোচনা করে সেটা ড্যামারেজ বন্ধ করে রেখেছি। এখন দাবি রেখেছি যে সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত কোন সংস্থা, সেই সংস্থার মাধ্যমে যেন ড্যামারেজটা মানে গাড়িটাকে ভাঙ্গা হয় এবং তার যে মূল্য পাওয়া যাবে মূল্যটা সেটা যেন পুরোপুরি শ্রমিকদের কাছে দেওয়া হয়। কিন্তু পরিবহন দপ্তরে সেদিনকে আমরা যখন ডেপুটেশন দিতে গেছি, তখন কমিশনার সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন যে এখন ড্যামারেজ করতে গেলে কোনো সংস্থার প্রয়োজন নেই, তার জন্য আমরা একটা মেশিন নিয়ে আসছি, সেই মেশিনের মাধ্যমে পুরোপুরি অটোটা ড্যামারেজ হয় মানে গুঁড়ো হয়ে যাবে, এবং পাশাপাশি যে শ্রমিকে আগে টাকা তার 500 টাকা দিতে হতো সেই টাকাটা এখন শ্রমিকের দিতে। কিন্তু ড্যামেজ অটোটা সেটার বিনিময়ে কোনো টাকা পাবে না, সেটা পাবে না, সেটা তো পুরোপুরি গুঁড়ো হয়ে যাবে, সেটা তো আর থাকবে না। আগে তো ড্যামেজটা যখন ভাঙতো শুধু জাস্ট ওপর থেকে ওয়েটে বিক্রি করতে পারতো, চাকার যে পিছনের রিং গুলো আছে সেগুলো বিক্রি করতে পারতো, বিভিন্ন পার্টস গুলো বিক্রি করতে পারতো। এখন তার সেগুলো কিছু থাকবে না। সেখানে তো যারা অটো শ্রমিক তাদের তো আলটিমেটলি তো লসই হলো না, লস ওখানে 500 টাকা সে লস তো ওই সময় তার উল্টো 500 টাকা দিতে হতো। তাই এখন ওই শ্রমিককে দেখিয়ে কেউ কোনো পয়সাও খাওয়া পারছে না, এবং সেটা পুরোপুরি গুঁড়ো হয়ে যাচ্ছে, এবং অটোটার নিয়ে আর রাস্তাঘাটে তার যে রেজিস্ট্রেশন করার নাম্বার এগুলোরও সমস্যা থাকছে না। আপনাদের অনলাইন ইন্স্যুরেন্স শঙ্করবাবু, এই যে ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন এইসব কাগজপত্র অনলাইন করা নিয়েও আপনাদের সমস্যা আছে এবং দাবি ছিল, সেই দাবিটা কি আপনাদের? মানে অনলাইন কি এগুলো কাগজপত্রগুলো কি হয় এখন? অনলাইন কাগজপত্র বলতে হয় যে তা কোনো কথা না হয়, বর্তমানে অনলাইনে করতে গিয়ে অনেক সমস্যা হয়। অনেক সময় ট্যাক্স দিতে গেলে দেখা যাচ্ছে কি আপনার মেশিন এটা হ্যাং হয়ে গেছে, এটা না এদিকে যায় না এদিকে যায়। আমি অনেক শ্রমিকরা দেখছি অনলাইন দিতে গিয়ে ওই জায়গাটাতে আর সমস্যার সমাধান করতে পারছে না, আবার বিগেছে গিয়ে ওই সমস্যার সমাধান করতে পারছে না, মাঝপথে ওই টাকাটা এখানে নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনারা কি দাবি করছেন? এখন আপনারা অনলাইন টাকা দেবেন না, আপনারা কি মানে অফলাইনের ব্যবস্থাই করছেন? না, অনলাইনে তো চলছে, এখন তো অনলাইন ছাড়া তো এখন কোনো টাকা নেয়ই না। তাহলে বিপুল বাবু এখন এটা সমাধান কি? মানে এটার বিষয়ে হ্যাং হয়ে যাওয়াটা, এটা তো এটার বিষয় হচ্ছে লাইসেন্স রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স এগুলো রিনিউয়ালের ক্ষেত্রে আমরা সরকারের কাছে দাবি রেখেছিলাম যে সরলীকরণের মাধ্যমে শ্রমিকদেরকে যেন সেগুলো করা হয়, যাতে কেউ দালাল ধরতে না হয়, সেখানে তার এক্সট্রা পয়সা দিতে না হয়। সেই জায়গায় যেহেতু ডিজিটাল ভারত, আমরা ডিজিটালের মাধ্যমে আছি, সেই জায়গায় ডিজিটালের মাধ্যমে ফর্ম কতগুলো বিষয় যখন আমরা রেজিস্ট্রেশন নিচ্ছি তখন আমাদের ডকুমেন্টস গুলো সব দেওয়া হচ্ছে। পরবর্তী সময় তার যদি রিনিউয়াল করতে হয় সেই ক্ষেত্রে একটা ফর্ম তৈরি করা হোক, যে ফর্মের মাধ্যমে সেখানে অপশন দেওয়া হোক, টিক মার্কের সিস্টেম দেওয়া হোক। আমার অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমার অটো শ্রমিকের মধ্যে একটা অংশ আছেন যারা কম পড়াশোনা করে আর জানে, সেটা আমরা অস্বীকার করছি না আমি। কিন্তু বিষয়টা হচ্ছে ওই যখন টিকমার্ক অপশন গুলো আসবে এবং সরলীকরণের মাধ্যমে যদি তাকে সেটা করে দেওয়া হয়, তাহলে সে আর দালাল ধরতে হচ্ছে না, সে নিজের ফর্ম নিজের টিকমার্ক দিয়ে নিজের স্বাক্ষর দিয়ে সে কাগজটা জমা দিলে সেখানে সে কাজটা রিনিউয়ালটা তার হয়ে যাচ্ছে, এবং ছবি তোলার থাকলে ছবি তুলে নিচ্ছে। তো এই জিনিসটা আমরা চাইছি। তো সেই ক্ষেত্রে আমাদের পরিবহন দপ্তর থেকে মাননীয় কমিশনার জানিয়েছেন যে অলরেডি সবকিছু অনলাইনের মাধ্যমে অলরেডি হয়ে গেছে এবং সিএসসি কেও দিয়ে দেওয়া হয়েছে, এবং জায়গায় জায়গায় আজকাল সিএসসি সেন্টার হয়ে গেছে। সেই সিএসসি সেন্টারে গিয়ে সামান্য টাকার বিনিময়ে সেই সিএসসি সেন্টারে অনলাইনের মাধ্যমে সেগুলো করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। সরকারের এই সিদ্ধান্তটা সত্যি ভালো হয়েছে, সিএসসির মাধ্যমে দেওয়াতে এখন আমাদের শ্রমিকরা সামান্য টাকার বিনিময়ে সেটা সিএসসি সেন্টারে গিয়ে করে নিতে পারবে। কিন্তু আপনার কথার ভাঁজে তাহলে কি বিপ্লব বাবু এখনো আমাদের পরিবহন দপ্তরে দালাল চক্র কাজ করছে? দেখুন, দালাল চক্র তো নো ডাউট আছে, সেটা তো অস্বীকার করার কিছু নেই। লুকিয়ে হলো যেভাবে হোক দালাল চক্র আছে। দালালরা সেটার মাধ্যমে দীর্ঘদিন ধরে ওরা আছে, সামান্য টাকা নিয়ে তারাও তাদের পরিবার পরিচালনা করছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু
অনেক লোকরা আছেন যারা মধ্যবিত্ত বা মানে পয়সা যান, তারা হয়তো সময় নেই, তারা সেই দালালদেরকে ইউজ করি, তারা করে। কিন্তু আমার সেটা দেখার বিষয় নয়, আমি দালালের পেটে আঘাতও দিতে চাই না, যে যেটা নিয়ে করছে খেয়ে বেঁচে যাচ্ছে কর্মের মাধ্যমে। আমি আমার শ্রমিকদের নিয়ে চিন্তা করি, শ্রমিকদের বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই। আমি চাই শ্রমিকদের যে তাদের সারাদিনে 350-400 টাকা তাদের কামাতে খুব কষ্ট হয়, সেই জায়গায় যদি একজন দালাল দিয়ে করতে হয় তাহলে 500 টাকা 1000 টাকা তার দিতে হয়। একদিন না শুধু দুদিনের হাজিরা যেত। তো সেই জায়গাটা যেন আমার শ্রমিকদের তার ব্যয় না করতে হয়, সে যেন এই টাকা রোজগারের মাধ্যমে খেয়ে বেঁচে চলে যেতে পারে। ঠিক, অনেকগুলো দাবি আপনারা জানিয়েছেন। বিপ্লববাবু, আমি ওয়েলফেয়ার বোর্ড নিয়ে অবশ্যই আপনার কাছে আসবো, কিন্তু তার আগে জানবো যে আপনারা দাবি জানিয়েছেন, এখন কমিশনার কি বলেছে আপনাদের এবং কি প্রতিশ্রুতি দিয়েছে? প্রশাসনের কাছে আপনারা তো সরাসরি দাবি জানিয়েছেন, এখন ওনাদের কি প্রতিক্রিয়া ছিল? ওনারা এই সবগুলো দাবির পরিপ্রেক্ষিতে আপনি বলেছেন ফাঁকে ফাঁকে যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ড্যামারেজের ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিএসসি এখানটার এই যে অনলাইন যে পরিষেবা সেটার জন্য সিএসসির মাধ্যমে এখন হবে, সেটা হয়েছে। রং করার ব্যাপারটা আপনারা বিবেচনা করবেন বলেছেন। বাকি সামগ্রিকভাবে যে অটো শ্রমিকদের যে নানান সমস্যাগুলো, সেগুলো যে দাবিগুলো আপনারা নিয়ে গেছেন, সেগুলোর পরিপ্রেক্ষিতে কমিশনার কি প্রতিক্রিয়া দিয়েছে আপনাদের এবং কতটা আপনারা তাতে সন্তুষ্ট, বা এটা আলটিমেটলি সমস্যার সমাধান কতটা হবে? মাননীয় কমিশনার মহাশয়ের কাছে প্রত্যেকটা বিষয়ে উনি আমাদেরকে একটা না একটা সুরাহা দিয়েছেন, যেটা সুরাহা করতে পারেন, যেটা মাননীয় তাদের যে বোর্ড আছে, মানে যেটা পরিবহন দপ্তরের যে বোর্ড আছে, বোর্ডের সিদ্ধান্তের বিষয় আছে, মাননীয় মন্ত্রীর সাথে আলোচনার বিষয় আছে, এবং কমিশনারের উপরেও আরো 2-3 জন পোস্ট আছেন যারা আধিকারিক হিসাবে কাজ করছেন, তাদের আলোচনার বিষয় আছে। তো উনাদের কাছে আমরা জাস্ট প্রস্তাবটা রেখে এসেছি। আমি বারবার বলেছি যে আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী, উনি এই রাজ্যে অন্তত শ্রমিকদের কথা মাথায় রেখে উনি নিশ্চয়ই মানবিক দিক দিয়ে তাকিয়ে কতগুলো বিষয় আমরা বলেছি যেগুলো মাননীয় মন্ত্রীর কাছে সেগুলো তুলে ধরার জন্য। আমার দৃঢ় বিশ্বাস আমাদের রাজ্যের যিনি পরিবহন মন্ত্রী, উনি সেই বিষয়গুলো অবগত হবেন এবং একটা না একটা মানবিক দিক দিয়ে তাকিয়ে শ্রমিকদের কিছু না কিছু সলিউশন করবেন। এই আশা প্রত্যাশা নিয়েই আমরা এসছি ওখান থেকে। তো আমার মনে হয় এখানে অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো যেমন এখানে আমরা ডেপুটেশনের মধ্যে আমরা যেমন চেয়েছিলাম এই মোটর ওয়েলফেয়ার বোর্ড বা সোসাইটি, সেই বিষয়ে আমরা আমাদের দাবি দীর্ঘদিনের দাবি, এটা আজকে নয়। বামফ্রন্ট অন্য শ্রমিকদের তো আছে, তাহলে মোটর শ্রমিকদের বা অটো শ্রমিকদের জন্য এটা নেই কেন? অটো শ্রমিক না, টোটাল মোটর আওতায় যে যে মানে পড়ে, মানে পরিবহন দপ্তরটা পুরোটা পরিবহন দপ্তরটাই মোটর আন্ডারে পড়ে, যারা গাড়ি চালায়। এখন বিষয়টা হচ্ছে আমাদের বহিরাজ্যে মোটর ওয়েলফেয়ার বোর্ড আছে বা সোসাইটি আছে, আমাদের রাজ্যে নির্মাণ বোর্ড আছে যেটা লেবার কার্ড, সেই লেবার কার্ডের মাধ্যমে 240 টাকা ইয়ারলি দিতে হয়। তার বিনিময়ে নির্মাণ শ্রমিক যারা, তাদের মেয়ে বিয়ের জন্য 50,000 টাকা, তাদের ছেলে মেয়েদের এডুকেশনের জন্য ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 2000 টাকা, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত 2400 টাকা, 11, 12 4000 টাকা। কোন নির্মাণ শ্রমিকের তার ছেলে মেয়ে এডুকেশন ভালো হলে সেখানে সে 25,000 টাকা স্কলারশিপ পায়, এবং একটা কোন নির্মাণ শ্রমিক তার স্ত্রী যদি গর্ভবতী অবস্থায় থাকে সেক্ষেত্রে 5,000 টাকা পায়। মানে একটা নির্মাণ শ্রমিকের তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বেনিফিট আছে। তেমনি মোটর শ্রমিকদের জন্য আমরা চেয়েছি এই রাজ্যে বহিরাজ্যের মতো আমাদের এখানে যেন একটা মোটর ওয়েলফেয়ার বোর্ড বা সোসাইটি গঠন করা হোক, এবং সেটা গঠন করতে গিয়ে কোথা থেকে কিভাবে টাকা ব্যবস্থাপনা হবে, কোথা থেকে টাকা সেই ব্যবস্থা করা যায়, সেই বিষয়ে যদি আমাদের কোনো সাজেশন দিতে হয় আমরা সরকারকে দিতে প্রস্তুত। সেই বিষয়ে আমরা ওনাদেরকে অবগত করেছি, কিন্তু ওনারা আমাকে সেদিনকে স্পষ্ট ভাষায় উনি জানিয়েছেন, আমাদের মাননীয় কমিশনার, যে মোটরের তরফ থেকে কোনো ওয়েলফেয়ার বা বোর্ড বা সোসাইটি এরকম হয় না, সেটা নির্মাণ শ্রম দপ্তরের মাধ্যমে হয়। তো এই বিষয়ে আমি বললাম ঠিক আছে, এই বিষয়ে আমরা ঠিক আমিও অবগত না, আমি অবগত জানি যে অন্যান্য বিষয়গুলো আছে, যেহেতু পরিবহন দপ্তরে সে বিষয়ে আমি বলেছি ঠিক আছে, আমি শ্রম দপ্তরে সে বিষয়ে আমি অবগত। মানে এই জায়গাটা শ্রমিকদের ব্যাপারটা এটা তাহলে
শ্রম দপ্তর দেখবে, মানে মাননীয় কমিশনার বলেছেন যে এটা পরিবহনের উপরে পড়ছে না। তো সেই বিষয়ে বললাম ঠিক আছে, যদি সেই বিষয় হয়ে থাকে আপনারা একটা লিখিত ভাবে, যেহেতু আমরা দাবি রেখেছি, সেই দাবি বিষয়ে আপনি শ্রম দপ্তরকে একটা চিঠি পাঠান যে মোটর ওয়েলফেয়ার বোর্ড গঠন করার জন্য এই রাজ্যের নির্মাণ বোর্ড, নির্মাণ শ্রমিকদের জন্য যে ওয়েলফেয়ার বোর্ড বা নির্মাণ বোর্ড, সেটা রাজ্যে কবে তৈরি হয়েছে, কবে গঠন হচ্ছে? সেটা অনেক আগে, বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকে আরো আগে। এছাড়া এই যে ওয়েলফেয়ার বোর্ড যেটা হলো না, এখন ওয়েলফেয়ার বোর্ড ছাড়া অন্য শ্রমিকদের যেমন ওয়েলফেয়ার বোর্ড রয়েছে, মোটর শ্রমিকদের বা এখনো সেই কেমন কোনো স্থায়ী বোর্ড বা সুবিধা নেই, এটা কেন বলে আপনি মনে করেন? আপনি তো বললেন কারণটা নেই, না থাকার ফলে এটা কি কি সমস্যা হয় বা নির্মাণ শ্রমিকরা কি লাভ পায় সেটা বললেন, কিন্তু কেন হলো না? একটা মোটর ওয়েলফেয়ার বোর্ড যদি বা সোসাইটি যদি আমাদের রাজ্যে গঠন থাকে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের মোটর শ্রমিকদের ভবিষ্যৎ এবং তাদের পরিবার সুরক্ষিত। তার কারণ হচ্ছে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে কোনো মোটর শ্রমিকের, তার মধ্যে যদি তার রোজ ঘটছে, সেটাই বলছি, যদি ঘটে সেক্ষেত্রে 50% যদি সে ইনজুর্ড হয়, সেই ক্ষেত্রে সেই বোর্ডের মাধ্যমে সে একটা আর্থিক চিকিৎসার জন্য টাকা পায়। শুধু তাই নয়, যদি কোনো অ্যাক্সিডেন্টে কোনো মোটর শ্রমিক যদি সে প্রাণ হারায়, তার পরিবারটা যেন ভেসে না যায়, তার জন্য একটা বড় অঙ্কের আর্থিক সাহায্য পাওয়া যায়। তার ছেলে মেয়েদের এডুকেশনের ক্ষেত্রে, মেয়ে বিয়ের ক্ষেত্রে, এরকম তার 60 বছর ঊর্ধ্বে যখন সে চোখে কম দেখে, তার চলার জন্য একটা ভাতা ন্যূনতম 1000 টাকা সে যতদিন জীবিত থাকবে সেই ভাতাটা পেয়ে যাবে। তারপর তার মৃত্যু হলে সে তার ছেলে মেয়ে যেই তার ক্রিয়াকর্ম করবে বা শ্রাদ্ধ অনুষ্ঠান করবে, তার জন্য 20,000 টাকা নির্মাণ বোর্ড থেকে দেওয়া হয়, তেমনি মোটর ওয়েলফেয়ার বোর্ডের থেকেও বিভিন্ন রাজ্যে দেওয়া হয়। তো আমরা চাইছি সেই বোর্ডটা অবিলম্বে এই রাজ্যে চালু করতে। যদি চালু করি তাহলে মনে করি আমাদের মোটর শ্রমিকরা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, তাদের পরিবার সুরক্ষিত হবে। ওকে, এখন শঙ্করবাবু, যে সিদ্ধান্তগুলো অটো শ্রমিকদের জীবনে সরাসরি প্রভাব ফেলে, মানে সেই সব নীতি তৈরির প্রক্রিয়ায় কি কোনো বা সময় অটো শ্রমিক বা তাদের প্রতিনিধি, মানে আপনাদের কি অংশগ্রহণ জরুরি পড়ে বা আপনাদের মতামত কি নেওয়া হয়? যেটা শুরুতে অলরেডি বিপ্লব বাবু বলছিলেন যে এই ধরনের যখন অটো শ্রমিকদের বা অটোর বিষয়ে বিভিন্ন বিষয়ে যখন কোনো নীতি নির্ধারণ হয়, তখন নিশ্চয়ই শ্রমিক নেতৃত্বের সঙ্গে কথা বললে বা শ্রমিকদের সঙ্গে কথা বললে সেখানে হয়তো গ্রাউন্ডের ব্যাপারটা আপনারা বলতে পারেন। এরকম সিদ্ধান্ত যখন সেটা রঙের ব্যাপারে হোক কিংবা রুটের ব্যাপারে হোক কিংবা এই যে মিটার বসানোর ক্ষেত্রে হোক, আপনাদের সঙ্গে কথা বলা হয়েছে কখনো? না, যেটা বিপ্লববাবু বলেছিল আমাদেরকে এখন অবধি যদি জানিয়ে যদি সম্পূর্ণ সিদ্ধান্তটা নেওয়া হতো, অনেক ক্ষেত্রে সলিউশন হয়ে যেত। তো যেহেতু জানায়নি বা আমাদেরকে ডেকে কোনো আলোচনা করা হয়নি, সিদ্ধান্ত নেওয়া হয়নি, যার দরুন সমস্যা কিছু একটা রয়ে থাকে। কারণ এমনিতেই যানজটে একটা ব্যতিব্যস্ত সারা শহর, কারণ একটা শর্ট পারমিট বলে একটা আছে। কারণ বিগত বামফ্রন্ট সরকারের আমলেই আপনি এদিকে যেমন শালবাগান হতে নরসিংগড়, এদিকে আমতলী বাইপাস, প্রচুর অটো আছে। সমস্ত অটোগুলি আপনার এই শহরের ভিতরে শহরমুখী হচ্ছে। হ্যাঁ, যার দরুন আপনার এই যে যানজট এটা সরানো যাচ্ছে না। কারণ এই অটোগুলো যাবে কোথায়? যেখানে প্রয়োজন 100, এখানে হয়ে আছে 5,000, যেখানে 5,000 এখানে 25,000। এখন ঘটনা হয়েছে সেই শ্রমিকগুলো কোথায় যাবে? তারা এটা যদি আগে যদি সার্ভে করে নিয়ে যদি কোন রুটে কতটা গাড়ি চলাচলের একটা ইয়া থাকবে, নির্ধারিত থাকবে, এটা যদি করে যদি এটা যদি ডিস্ট্রিবিউশন করা হতো পারমিটটা, হয়তো বা যানজটটা এড়ানো যেত। পারমিট এখানে ই রিক্সা হোক বা অটো হোক বা মানে পেট্রোল চালিত অটো হোক বা সিএনজি অটো হোক, শোরুম থেকে কি পারমিটের কোনো ব্যাপার রয়েছে? আপনারা সেটা আপনারা বাতিলের দাবি করেছেন কিছু, সে বিষয়টা কি? ঘটনা হচ্ছে যেখানে টিও বা টমটম, যেখানে মানুষ বর্তমান আগরতলা শহরের যানজটের জন্য ট্রাফিকরা রাস্তা বন্ধ করে দিচ্ছে, রাস্তায় ওয়ান ওয়ে রোড করছে, কোনো জায়গায় নানা রকম পদ্ধতি চেঞ্জ করছে, সিস্টেম চেঞ্জ করছে যে যানজটের জন্য। এবার দেখা গেছে শোরুমে, ধরুন আমার বাড়ি তেলিয়ামুড়া, এবার শোরুমে এসছি গাড়ি কিনতে। এবার গাড়ি কিনতে শোরুমে এসছি, যদি আমি শোরুমের মধ্যে যদি আমি তাকে এক্সট্রা টাকা দিই, সে এক্সট্রা টাকার বিনিময়ে সে আমাকে রেজিস্ট্রেশন করে দিচ্ছে আগরতলা শহরে, সেটা কিভাবে সম্ভব? সেটাই আমাদের প্রশ্ন। আচ্ছা,
আজকে তেলিয়ামুড়া যার বাড়ি, তাকে যদি তেলিয়ামুড়া তাকে রেজিস্ট্রেশন করানো দেওয়া হয়, তাহলে তো শহরে ঝঞ্ঝাট হয় না। যার ধর্মনগর বাড়ি, তাকে যদি ধর্মনগরের রেজিস্ট্রেশন দেওয়া হয়, তাহলে তো আজকে আগরতলা শহরের কিভাবে করছে তাহলে? সেটাই তো বিষয়, সেটাই আমাদের বিষয়। সেই জন্যই তো পরিবহন দপ্তরে যাওয়া, যে তারা কিভাবে সেটা দিচ্ছে। তাহলে তার মধ্যে পরিবহন দপ্তরকে তাহলে জবাব দিতে হবে, অবশ্যই দিতে হবে। এবং সেদিনকে আমরা সেটা জবাব চেয়েছি, যে শহরের ঝঞ্ঝাট আজকে যারা গাড়ি কিনেছে, দেখুন একটা কথা বলুন, আজকে শর্ট পারমিট বলুন আর বর্তমান যারা গাড়ি কিনছে, প্রত্যেকে কিন্তু তার কোথাও থেকে লোন নিয়ে, কোথাও থেকে কোনোভাবে ব্যবস্থা করে বেকারত্ব জ্বালা থেকে মেটাবার জন্য সে কিন্তু সেগুলো নিচ্ছে বাঁচার জন্য। এবং আমাদের সরকারের মানসিকতা, রাষ্ট্রবাদী বিচারধারার সরকারের চিন্তাধারা হচ্ছে বেকারদের স্বাবলম্বন করা। তো স্বাবলম্বন করতে গিয়ে যদি শ্রমিকরা বেকায়দায় পড়ে যায়, সে অর্ধেক গিয়ে যদি তার শ্বাসকষ্ট হয়ে যায়, সেখানে আরো বড় সমস্যা। তো আমরা ওই জায়গাটাতে আমাদের বক্তব্য হচ্ছে, একটা শোরুম কি করে সে রেজিস্ট্রেশন করে দেবে বলে আগরতলায় সে কিভাবে গাড়ি নামাচ্ছে আগরতলা শহরে শ্রমিকদেরকে দিয়ে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যার যেখানে বাড়ি তাকে সেখানে রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হোক। সেটা টিও এবং টমটমের ক্ষেত্রে বলছি। আগরতলাতে যে পরিমাণ গাড়ি নেমেছে তার থেকে আমাদের প্যাসেঞ্জার কম, কিন্তু আমরা লক্ষ্য করেছি আগরতলা যারা বসবাস করি, আমরা যদি আমাদের গাড়ি কিনতে চাইলে আমরাই গাড়ি কিনতে পারি না। কিন্তু যে ধর্মনগর থেকে আসছে, খোয়াই থেকে আসছে, উদিপুর থেকে আসছে, বিলুনিয়ার থেকে আসছে, সে কিনুক 100 বার তাকে সাধুবাদ জানে, কিন্তু সে তার গন্তব্যস্থলে গিয়ে গাড়িটা চালাক। সবাই যদি আগরতলা শহরের উপরে যদি গাড়ি কিনে আগরতলার উপরে চালায়, তাহলে শহর তো ঝঞ্ঝাট হবে। শহরের থেকে এমনিতেই গণবসতি, তার মধ্যে যদি আমরা বাইরের লোকদেরকেও যদি আগরতলা শহরে রেজিস্ট্রেশন করাতে পারে, গাড়ি কিনতে পারে, আমি এটার বিরুদ্ধে না, কিন্তু সিস্টেমের বিরুদ্ধে। আজকে যে সিস্টেমটা দেখুন, শহরটা আমার আপনার সবার। আমি শ্রমিকদের রিপ্রেজেন্টেটিভ যেরকম, তেমনি আমার পরিবার আছে, আমার পরিবারও আগরতলা শহরে রাজপথে হাঁটাচলা করে, আমার আত্মীয় স্বজনরা করে, আমার সব বন্ধু বান্ধবরা করে। আমরা সবাই একটা পরিবার। আমরা ত্রিপুরা রাজ্যে যারা বসবাস করি, সেই বিচারধারা মানসিকতা নিয়ে আমরা কাজ করি। তো সেই জায়গায় আজকে দায়ীটাকে, আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটায়, আজকে শোরুম কিভাবে তারা রেজিস্ট্রেশন তারা করে দেবে বলে শ্রমিকদের কাছে গাড়ি বিক্রি করছে। তাহলে বাঁকা পথে রেজিস্ট্রেশন হচ্ছে, এটাও আপনি বললেন, এবং এটা রাজ্যবাসী জানলো, এবং এটা নিশ্চয়ই প্রশাসনও জানে, এবং নিশ্চয়ই সেটা পরিবহন দপ্তরও জানে। পরিবহন দপ্তরে দালাল চক্র আজও সক্রিয়, সেটাও কিন্তু প্রমাণিত হবে। ওকে, বিপ্লব বাবু, ত্রিপুরায় কি অটো শ্রমিকরা ঐক্যবদ্ধ আপনি মনে করেন, নাকি সংগঠন বিভক্ত হওয়ার জন্যই মানে তাদের গুরুত্ব কমে যায়, বা তাদের দাবিগুলোর গুরুত্ব কমে যায় বলে মনে হয়? 100% এই রাজ্যের অটো শ্রমিকরা তারা ঐক্যবদ্ধ না, তারা বিভিন্নভাবে বিভক্ত, এবং তারা কিছুটা মুখও খুলতে তাদের দেখছিস, তাদের অনেকের ভয় ভীতি করছে। কেন করছে জানি না, কিন্তু একটা জিনিস আমি মনে করি, যে বিগত বামফ্রন্ট সরকারের আমলে যেভাবে অটুরা মানে তাদেরকে নির্যাতন করেছে, যে অত্যাচার করেছে, যে চাঁদার জুলুম ছিল, যা ছিল, তার থেকে কিন্তু বর্তমানে অনেক মুক্তি। কিন্তু তারপরও অটো শ্রমিকরা, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে, শ্রমিক তারা ঐক্যবদ্ধ না। তারা ঐক্যবদ্ধ না হওয়াতে আজকে তাদের এই সমস্যাগুলো ভোগ করতে হচ্ছে। দেখুন, এই রাষ্ট্রবাদী সরকার আসার পর এমন কোন শ্রমিক সংগঠন নেই যে যারা সুবিধা পায়নি। আজকে টমটমের কথা বলুন, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়েছে এই রাষ্ট্রবাদী সরকার আমলে। এই রাষ্ট্রবাদী সরকার তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছে কিভাবে? তাদের মোটর ভেহিকলসের আওতায় অন্তর্ভুক্ত করে তাদেরকে রেজিস্ট্রেশন করতে দেওয়াতে, আজকে রেজিস্ট্রেশন করতে পারাতে আজকে তাদের ইন্স্যুরেন্স করতে পারছে। তার জন্য তো তাদের আন্দোলন করতে হয়েছে, তাদের পথে নামতে হয়েছিল। সেরকম এই রাষ্ট্রবাদী সরকারের আমলে সেরকম ভাবে করতে হয়নি, বিগত বামফ্রন্ট সরকারের আমলে করতে হয়েছে, এবং তারা তাদেরকে নিয়ে খেলা করেছে, এবং তাদের থেকে 500 টাকা করে তাদের থেকে এমসি থেকে রেজিস্ট্রেশন করে দিয়ে তাদের একটা সিস্টেমে চালাবে বলে তাদের থেকে টাকা নেওয়া হয়েছিল, এবং অটো এবং টমটমের মধ্যে বারবার তাদেরকে লাগিয়ে রাখা হয়েছিল ঝগড়াঝাটি। এটা বিগত বামফ্রন্ট সরকার করেছে। এই রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর টমটমদের তাদের রেজিস্ট্রেশন এবং তাদেরকে মোটর ভেহিকলসের আওতায় এনেছে। আজকে মোটর ভেহিকলসের যারা যে টমটম চালক, সে আজকে সুরক্ষিত, তার গাড়ি সুরক্ষিত, তার প্যাসেঞ্জার সুরক্ষিত, কারণ তার এই রেজিস্ট্রেশনের মাধ্যমে সে ইন্স্যুরেন্স করতে পারছে, এবং কোন একটা দুর্ঘটনা হলে সে ক্লেম করতে পারছে।
ওকে, ই ভেহিকেল অবশ্যই সুরক্ষিত, কিন্তু অটো শ্রমিকরা বা বিশেষ করে সিএনজি অটো এখন যেটা চলছে আগরতলা শহরে, তারা কতটা সুরক্ষিত, তাদের কি কি সমস্যা, সেটা নিয়ে আসলে আমরা অনেক কিছু জানছিলাম আপনাদের কাছ থেকে। তার ফাঁকে একটা কথা একটু শঙ্করবাবু আপনার কাছে জানবো, আমরা মাঝে মধ্যে বিভিন্ন স্ট্যান্ড থেকে কিছু কিছু অভিযোগ শুনি, বিভিন্ন স্ট্যান্ডে বাইরের অটো তাদেরকে পারমিট দিয়ে সেই অটো স্ট্যান্ডে ঢোকানো হয় এবং সেখানে মাঝে মধ্যে তাদের একটা রেজিস্ট করা হয়, আবার সেখানে প্যাসেঞ্জার কম থাকা অবস্থায়ও তাদেরকে অন্যান্য অটোকে সেখানে জায়গা করে দিতে হয়। এটা কি বিশের ভিত্তিতে হচ্ছে এবং এই সমস্যাটা কি সমস্যা? না, এটা সমস্যা বলতে এত আমি যে প্রথম যে কথাটা বললাম, বাইরের যে অটোগুলো আছে, আপনি যেমন বিশালগড়, সিপাহীজলা ডিস্ট্রিক্ট TR-07, আগরতলা TR-01, আপনি যদি বটতলা যান, ওই সিপাহীজলা ডিস্ট্রিক্টের গাড়ি আপনি স্ট্যান্ড দেখতে পাবেন, তারা এখানে স্ট্যান্ড করে তারা এখানে প্যাসেঞ্জার টানছে। আচ্ছা, হ্যাঁ, তো এদিকেও আপনার তেলিয়ামুড়া বিভিন্ন সাইডের গাড়ি শহরে ঢুকছে। এই সমস্যার জন্যই কি গোলাপি রং করা, নাকি এটা অন্য কোনো সমস্যা? এই স্ট্যান্ডের পারমিটের ভেতরেই মানে যেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? না, এই গোলাপি রংটা করা এটার কারণই। হ্যাঁ, গাড়িগুলাকে সম্পূর্ণভাবে নির্ধারিত করা যায় যে ওয়েস্টের গাড়ি কোনগুলা, সিপাহীজলার সেই গাড়ি কোনগুলা, বা শর্ট ফার্মের যে গাড়িগুলো আছে সেটিকে নির্ধারিত করার জন্য এখন বর্তমানে এই যে সিদ্ধান্তটা নিয়েছেন আর কি। ওকে, আপনাদের কথা শুনে বিপ্লব বাবু, শঙ্কর বাবু, মনে হচ্ছে যে শর্ট পারমিটে একটু বলবো আমি। দেখুন, সরকার বেকারদেরকে যেমন বাঁচার জন্য পারমিট দিচ্ছে, আমি মনে করি সেই পারমিটের ক্ষেত্রে প্রথমে যে কোনো স্ট্যান্ড, আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাই, ধরুন আমতলী যে থানা আছে, যেখান থেকে অটো স্ট্যান্ডটা আছে, সেখান থেকে যে অটোটা খয়েরপুর যাচ্ছে, সেখানে কতটা অটো আছে, কতজন প্যাসেঞ্জার হয়, তার জন্য একটা সার্ভের প্রয়োজনীয়তা ছিল পারমিট দেওয়ার আগে। এই সার্ভের উপরে যদি পারমিট গুলো দিত, তাহলে আজকে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হতো না। এবং যেখানে 200 গাড়ি দিলে সলিউশন শেষ, যেখানে 300 গাড়ি দিলে শেষ, সেই জায়গায় যদি 1900-2000 গাড়ি দেওয়া হয় ওই রোডের উপর, তাহলে মানুষ যারা অটোটা কিনেছে, সে তার যে শর্ট পারমিট অটোটা কিনেছে, সে যখন তার বাঁচার তাগিদে, যখন প্যাসেঞ্জার পাচ্ছে না, কিছু পাচ্ছে না, সে বাঁচার তাগিদে কিন্তু শহরে ঢুকছে, এবং শহরে ঢুকছে, ট্রাফিক তাকে ধরছে, তার ফাইন হচ্ছে, এবং তার এক একজনের ফাইন 90,000, 70,000, 80,000 টাকা জমে আছে এক একজনের ফাইন। তো আজকে তার জন্য দায়ীটাকে, আমি শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি প্রত্যেকদিন যে সমস্যাগুলোর সম্মুখীন ফেস করি, সেটা কিন্তু অন্যরা করে না, সেটা বুঝতে পারছে না, জানতে পারছে না। আজকে আমি দায়িত্ব নিয়ে আপনার অনলাইন স্টুডিওতে আমি বলে যাচ্ছি, আজকে যে ক্ষোভ তৈরি হচ্ছে শর্ট পারমিটের অটো শ্রমিকদের মধ্যে, তার মধ্যে বাস্তবায়ন আছে, তার জন্য দায়ী আছে আধিকারিকরা, এবং সেটা যাচাই না করে কিভাবে এতগুলো পারমিট দেওয়া হয়, সেগুলো অবিলম্বে সেগুলো আমার দরকার সলিউশনের, নাহলে আগামী দিন শর্ট পারমিট তারা বাঁচার তাগিদে তারা কিন্তু বিক্ষোভে যাবে। সেটা আমার মনে হয় আধিকারিকদের জন্য সেই সমস্যাগুলো সম্মুখীন আমাদের হতে হবে। কালো মেঘ ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, আপনাদের কথা শুনে এটাই তো মনে হচ্ছে, এবং তা আগামী দিনে কোন পথে যায় সেটা অবশ্যই দেখতে হবে। কিন্তু আপনাদের কথা শুনে বোঝা যাচ্ছে যে অটো শ্রমিকরা নানান সমস্যায় জর্জরিত। এখন আপনাদের মতে প্রশাসনের এখনই কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনারা যেটা গোলাপির ক্ষেত্রে আপনারা বললেন যে নভেম্বর মাস অব্দি সময়, এবং যদি সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া যায় যে সামনের রংটা গোলাপি করে দেওয়ার, সেটা যদি করে যায় তাহলে অটো শ্রমিকদের পক্ষে সেটা খুবই ভালো হবে। এছাড়া সামগ্রিকভাবে এই মুহূর্তে বিপ্লব বাবু, আপনার কি মনে হয়, কি ধরনের পদক্ষেপ প্রশাসনের নেওয়া উচিত? প্রথমত নতুন নতুন রাস্তা বের করতে হবে। আচ্ছা, রোড বের করতে হবে, কারণ আপনি একই জায়গার মধ্যে রোড থাকলে গাড়িগুলো একই জায়গায় চলে, গাড়ি বাড়ছে, রোড বাড়ছে না, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, সেটা রোড বাড়াতে গেলে প্রশাসন, রেজিস্ট্রেশন প্রাপ্ত যে সংগঠনগুলো আছে, নেতৃত্বরা, তাদের সাথে রিপ্রেজেন্টেটিভ, তাদের সাথে বসতে হবে, প্রশাসন আধিকারিকরা বসতে হবে, বসে আলোচনা করে বর্তমান যতটুকু সমস্যার সম্মুখীন হয়েছে বা সৃষ্টি হয়েছে, সেটাকে কিভাবে সলিউশন করা যায়, সেটাকে কিভাবে সলিউশন করে যারা আজকে সমস্যার সম্মুখীন আছে তাদেরকে কিভাবে বাঁচানো যায়, সেটা সরকারের দায়িত্ব, সেটা সরকারি আধিকারিকদের দায়িত্ব, আর আমরা শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদেরও নৈতিক দায়িত্ব। তাই সেই বিষয়গুলো নিয়ে আমরা
সেদিনকে দাবি দাওয়া বিষয়গুলো তুলেছি এবং স্পষ্ট ভাষায় বলেছি প্রত্যেক দিন শ্রমিকদের কান্নাকাটি সমস্যা আমাদের ভোগ করতে হয়, সেই ভোগটা কেন করব আমরা? এই হচ্ছে আমাদের বিষয়, যার জন্য আমরা ডেপুটেশন দিয়েছি এবং বলে এসেছি ইমিডিয়েটলি দুর্গাপুজো অবধি এখন আপাতত সময় দেওয়ার জন্য এবং ডিসেম্বর মাস অবধি সময় দেওয়ার জন্য সরকার সেটা নিয়ে বিবেচনা করুক এবং তার পরবর্তী সময় আধিকারিক সবাই একসাথে বসে কিভাবে সমস্যার সমাধান করা যায়, নতুন নতুন রাস্তা বের করানো যায়, সেখানে নতুন নতুন অল্প অল্প গাড়ি দিয়ে কিভাবে রোডগুলো চালু করা যায় সেটা আমাদের চিন্তা রাখতে হবে এবং এইভাবে আগামী দিন মানুষের ইনকাম সোর্স বৃদ্ধি করাতে হবে, গাড়িগুলোকে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, যার ফলে শহরের যানজটটা কমবে, না হলে কিন্তু সলিউশন হবে না। ওকে, দিন দিন আরো এটা সমস্যা আরো মানে বড় হবে, বড় আকার ধারণ করবে। ওকে, যখন আমরা অটো শ্রমিকদের নিয়ে কথা বলছি, সাধারণ প্যাসেঞ্জার বা সাধারণ মানুষের কিন্তু অনেক অভিযোগ থাকে অটো শ্রমিকদের বিরুদ্ধে, বিশেষ করে দুর্ব্যবহার করার অভিযোগ। বিশেষ করে আজকাল আরো একটা সমস্যা দেখা যাচ্ছে আগরতলা শহরে, যখনই কোনো রাস্তায় যানজট হয় সেই জটটাকে এড়িয়ে যাওয়ার জন্য প্যাসেঞ্জারকে এক জায়গার কথা বলে অন্য জায়গায় নামিয়ে দেওয়া, পাশাপাশি অধিক যাত্রী তোলাটা একটা বিরাট বড় সমস্যা। পেছনে 4 জন, সামনে 2 জন, এটা এখন একটু শহরের বাইরে গেলে এটা একদম নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। শঙ্করবাবু, এগুলো কি আপনারা এই প্রশ্রয় দেন? না, এগুলি তো আইন তো মেনে আমরা অটো যারা পরিচালন করতেছি বা চালাইতেছি আইন মেনে চলছে। তার মধ্যে ব্যতিক্রম আছে। অনেক সময় দেখা যায় কি আমার পরিবারে 4 জন বেরোলাম, তখন একজনকে ফেলে তো আর আমি যেতে পারবো না। অনেক ক্ষেত্রে এটা হয় পরিবারের সুবিধার্থে এবং নিজের সুবিধার্থে অনেক সময় এই ক্ষেত্রে হয়, এটা 4 জনের জায়গায় 5 জন হয়। ওকে, আপনি বলছেন পরিবারের সুবিধাতে 4 জনের জায়গায় 5 জন হয় না, 4 জনই হয় অনেক সময় পরিবারের ক্ষেত্রে। পেছনে 4 জন নেওয়াটা এবং পাশাপাশি যে এই যে বিভিন্ন রুটের অটো আজকাল একটা জায়গা থেকে বলে আরেকটা জায়গায় নামিয়ে দেওয়া হচ্ছে যানজট হলে, এই যে প্রায় দিনে এইসব যে অভিযোগগুলো এবং দুর্ব্যবহারের অভিযোগ, এবং আরো একটা অভিযোগ আসে যে অটো এবং ই রিক্সার মধ্যে টানাটানির মধ্যে যাত্রীদের যে হয়রানিটা হয় বিভিন্ন রাস্তায় হয়, বিশেষ করে বড় বড় বাজারগুলোতে আমরা দেখি, বটতলাতে দেখি বা মোটর স্ট্যান্ডে দেখছি, এই হয়রানিগুলো হয়। ব্রিজের ওপর দাঁড় করিয়ে সেখানে একটা যানজট সৃষ্টি করা হয়। এগুলোর জন্য আপনারা কোনো ধরনের অটো শ্রমিকদের সঙ্গে তাদের সঙ্গে বসে কোনো কাউন্সিলিং করেন কিনা, বা না সেটা একটা নিয়ম, এটা সব জায়গাতে এমনই হয়? দেখুন, আমরা শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে সবসময় শ্রমিকদেরকে তাদের বোঝানো, তাদের ভালো মন্দ, তাদেরকে সবসময় আমরা বলি তোমাদের ব্যবহার তোমাদের পরিচয়, এবং ব্যবহারের মাধ্যমে তুমি তোমার ব্যবসা বৃদ্ধি করতে পারো, মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারো। সব জায়গাতেই 4 জন 5 জন ব্যতিক্রম লোক থাকে, যার জন্য এই 4-5 জন ব্যতিক্রমের জন্য সবাই বদনাম হয়। তারপরেও আমাদের নজর থাকে, তার মধ্যে সংগঠন নানাভাবে বিভক্ত হওয়াতে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, অস্বীকার করার কিছু নেই। আজকে আমরা একজন শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে যদি বটতলা বা আমি আগরতলা থেকে যদি একটা ফোন করে ধর্মনগরের একটা শ্রমিককে আমি সাহায্য না করতে পারি, আমি আগরতলা থেকে যদি আমি সাবরুম পর্যন্ত একটা ফোন করে একটা সলিউশন করতে না পারি, তাহলে কি করে শ্রমিকদের ডেভেলপ করব, কি করে সমস্যার সমাধান করব, কি করে প্রবলেম করব? যে জায়গায় এই রাজ্যে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই 7.5 বছর রাষ্ট্রবাদী সরকার আনার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা হচ্ছে আমাদের শ্রমিকরা, কর্মচারীরা। বিগত বামফ্রন্ট সরকার দায়িত্ব নিয়ে বলি বারবার ক্ষমতায় এসেছে সমন্বয় এবং সিআইটির মাধ্যমে, আর আমাদের রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার পেছনে সব থেকে বড় অবদান হচ্ছে কর্মচারী এবং শ্রমিকরা। কিন্তু আজকে শ্রমিক সংগঠনগুলো গুরুত্ব পাচ্ছে না, কর্মচারী সংগঠনগুলো গুরুত্ব পাচ্ছে না, যার ফলে এই পরিস্থিতিগুলো শিকার হতে হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে, আমি কালকে বললাম আমি কালকে ছেড়ে দেবো সংগঠন, আমি সেই জায়গায় নেই, কিন্তু আমার যেটা বাস্তব, আমি যেখানে কাজ করি, যখন আমি যে দায়িত্ব পাই, যে চেয়ারে বসে শ্রমিকের কাজ করব, সেখানে শ্রমিকদের স্বার্থ নিয়ে আমি কথা বলবো। এতে কে খারাপ পেয়েছে ভালো পেয়েছে সেটা আমার না, আমি রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করি এবং রাষ্ট্র নির্মাণে যথেষ্ট আমি নিয়ে কাজ করি। সেই জায়গায় দায়িত্ব নিয়ে সেই জায়গায় আমি বলবো এই রাজ্যের শ্রমিকদেরকে যতদিন শ্রমিক সংগঠনগুলোকে গুরুত্ব দেওয়া না হবে ততদিন এই সমস্যাগুলো সমাধান হবে না, দায়িত্ব নিয়ে বলছি। অসংখ্য ধন্যবাদ বিপ্লববাবু সঙ্গে থাকার জন্য, এবং শঙ্করবাবু আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার। দর্শক বন্ধুরা, ত্রিপুরা রাজ্যে বিশেষ করে আগরতলার মতো শহরে অটো চালকরা আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ।
তবে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে এই শ্রমজীবী শ্রেণীর একটি বড় অংশ নানান ধরনের সমস্যায় জর্জরিত, যেমনটা আজ বললেন শ্রমিক নেতৃত্বরা, যার বেশিরভাগই কাঠামোগত ও নীতিগত অসঙ্গতির ফসল। পুরনো গাড়ি বাতিল, অনলাইন ভিত্তিক রেজিস্ট্রেশন বা ইন্স্যুরেন্স পদ্ধতি জটিলতা, ট্রাফিক আইনের অতিরিক্ত চাপ আর অকার্যকর মিটার বসানো, প্রতিযোগিতা বৃদ্ধি এবং আয়ের ঘাটতি, এই সব মিলিয়ে অটো চালকদের জীবনে প্রতিদিনই এক প্রকার লড়াই চলছে। প্রশাসনিক জটিল অবশ্যই তাদের আয় এবং জীবিকাকে, আরো জটিল পরিস্থিতি তাদের আয় এবং জীবিকাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের উচিত নীতিগত ও বাস্তব সমাধানের দিকে এগিয়ে আসা। একটি সুসংগঠিত ও স্বচ্ছ পরিবহন ব্যবস্থার স্বার্থে শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিত করা এবং সমান কিন্তু গুরুত্বপূর্ণ। তাই অটো শ্রমিকদের সমস্যা কতটা সমাধান হয় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।